তো আজকে আমরা অ্যাসিড ও ক্ষার নিয়ে আলোচনা করব। প্রথমে তো আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ পড়ব, এর ব্রনস্টেড লাউরি এর সংজ্ঞাটা দেখব, তারপর অনুবন্ধী অম্ল কি, অনুবন্ধী ক্ষার কি দেখব, এবং শেষে আমরা যে অ্যাসিড ও ক্ষারের তীব্রতা মানে ক্রম দেখব, যে কোন অ্যাসিড থেকে কোন ক্ষার, কোন অ্যাসিড থেকে কোন অ্যাসিড বেশি তীব্র, কোন ক্ষার থেকে কোন ক্ষার বেশি তীব্র। তো আমরা আজকে এগুলো দেখবো ইনশাল্লাহ। হ্যাঁ, তো প্রথমে আসি আমরা ব্রনস্টেড লাউরি মতবাদ বা প্রোটনীয় মতবাদটা দেখি। তো বিজ্ঞানী ব্রনস্টেড ও লাউরি কি বলছেন? তারা বলছেন যে সকল যৌগ H প্লাস বা প্রোটন কি করবে, দান করবে। কি বলছে? H প্লাস বা প্রোটন কি করবে, দান করবে, তাই কি বলা হবে? তাই কি বলা হবে? অ্যাসিড বলা হবে। তাই কি বলে? অ্যাসিড বলে। তাহলে প্রোটন বা H প্লাস দান করলে কি অ্যাসিড। ওকে। অথবা যে সকল যৌগ H প্লাস বা প্রোটন গ্রহণ করলে তাই কি বলে? ক্ষারক বলা হয় বা ক্ষার বলা হয়। তাহলে মনে রাখবা, H প্লাস বা প্রোটন দান করলে অ্যাসিড, H প্লাস বা প্রোটন গ্রহণ করলে ক্ষারক। কোন মতবাদ অনুযায়ী? ব্রনস্টেড লাউরি মতবাদ। তো আসলে আমরা উদাহরণ দেখি। HCl আর H2O বিক্রিয়া করে কি হইলো? H3O প্লাস Cl মাইনাস। একটু ভালো করে খেয়াল করো, এখানে H কে দান করছে বা প্রোটন, মানে H কে H প্লাস কে প্রোটন বলা হয় বলতো? দেখো এখানে H ছিল কিন্তু এখানে H নাই, তার মানে এই Hটা কি করছে? পানিকে দান করছে না। কে দান করছে? HCl দান করছে, তাহলে সে কি? অ্যাসিড। আর এই H প্লাসটা কে গ্রহণ করছে? এই পানি গ্রহণ করছে, তাহলে সে কি? বেস বা ক্ষার। কথাই বুঝতে পারছো? ঠিক এই যে এখানে খেয়াল করো, এই Hটা H2 কে দিয়ে দিচ্ছে, তাহলে এটা কি হয়ে গেল? NO3। H যখন চলে যাবে তাহলে NO3 মাইনাস হয়ে গেল, তাহলে H দিছে তাহলে সে অ্যাসিড, আর সে নিচে তাই সে বেস। প্রথম কথা একটা কি বোঝা গেছে? অ্যাসিড বেস কি বলছে? H প্লাস বা প্রোটন দান করলে অ্যাসিড, গ্রহণ করলে ক্ষার। এই যে HCl থেকে H কি করছে? H2 কে দিয়ে দিচ্ছে, বা সে দান করছে, তাহলে সে অ্যাসিড, সে ক্ষার। কথা কি বুঝছো? এই আমাদের ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী অ্যাসিড ক্ষারের সংজ্ঞা। এবার আসো অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক কি? অনুবন্ধী অম্ল যে সকল ক্ষারকের সাথে একটি H প্লাস যুক্ত করলে যা পাওয়া যায়। কি বলছে? যে সকল ক্ষারকের সাথে একটি H প্লাস যুক্ত করলে যা পাওয়া যায়। ঠিক আছে, যেমন তাহলে তোমরা বলো তো, এই যে এখানে এটা আছে তাই না? এই H কি করছে? এখানে দিয়ে দিছে, একে দিয়ে দিছে, H একে দিয়ে দিছে, তাহলে H3O প্লাস হইছে, তাহলে এটা কি হইলো? অনুবন্ধী অম্ল হইলো। কথাই বুঝতে পারছো? কারণ H দেখো কারোর সাথে H প্লাস যুক্ত করলে যে পাওয়া যায়, যুক্ত করে যেটা পাওয়া গেছে, H প্লাস যুক্ত করে যেটা পাওয়া গেছে। আর অনুবন্ধী ক্ষারক কোনটা? যে কোনো অম্লতে একটি H প্লাস ত্যাগ করলে যা পাওয়া যায়। দেখো এই যে H প্লাস ছিল এখানে, সে ত্যাগ করছে, ত্যাগ করে সে কি হয়েছে? CO3 মাইনাস হয়েছে। কথাই বুঝতে পারছো? H প্লাস যুক্ত করলে অনুবন্ধী অম্ল, ত্যাগ করলে অনুবন্ধী ক্ষারক। আরো সহজ করে যদি তোমাকে বলি, একবারে সহজ, মনে করো H প্লাস বাড়লে অনুবন্ধী অম্ল, আর H প্লাস কমলে অনুবন্ধী ক্ষারক। ওকে, তাহলে দেখো তো এখানে কি H প্লাস বাড়ছে, H3O প্লাস, তো এটা কি অনুবন্ধী অম্ল, আর এটা কি অনুবন্ধী ক্ষারক। তাহলে আমরা লিখতে পারি এই যে এটা কি অনুবন্ধী অম্ল, আর এটা অনুবন্ধী ক্ষারক। H প্লাস কমে গেছে। আর এখান থেকে একটু দেখো তো, ব্রনস্টেড লাউরি মত অনুযায়ী HCO3 মাইনাস থেকে H প্লাস দান করছে, তাহলে সে কি? অ্যাসিড। সে কি? অ্যাসিড। আর সে H প্লাস গ্রহণ করছে, তা সে কি? বেস। তাইলে আমরা বলতে পারি অ্যাসিড থেকে যেটা পাওয়া যায় সেটা অনুবন্ধী ক্ষারক, আর বেস থেকে যেটা পাওয়া যায় সেটা অনুবন্ধী অম্ল। অ্যাসিড থেকে যেটা পাওয়া যায় অনুবন্ধী ক্ষারক, বেস থেকে যেটা পাওয়া সেটা অনুবন্ধী অম্ল। অথবা তোমাদের আরো বুঝতে হবে না, H প্লাস বাড়লে অনুবন্ধী অম্ল, কমলে অনুবন্ধী ক্ষারক। আরেকটা বিক্রিয়া তোমাকে যদি দেখাই, মনে করো H2 থেকে, ভালো করে বুঝো, H2 থেকে
H3O প্লাস হইল, এটা কি বলতো? অনুবন্ধী অম্ল না অনুবন্ধী ক্ষার? অবশ্যই কি H প্লাস বাড়ছে না, তাই বাড়লে কি বললাম? অনুবন্ধী অম্ল। বাড়লে কি? অনুবন্ধী অম্ল। ওকে, আবার মনে করি H2O থেকে OH মাইনাস হলো, তাহলে কি H প্লাস কমে গেছে, কমে গেলে কি? অনুবন্ধী ক্ষারক। H2O থেকে কি বেড়ে গেল H প্লাস, অনুবন্ধী অম্ল, কমে গেল অনুবন্ধী ক্ষারক। তাহলে এটা একই সাথে কি অনুবন্ধী অম্ল অনুবন্ধী ক্ষারক দিতে পারে, তাই এইটা উভধর্মিতা থাকে আর কি এই বৈশিষ্ট্যটা। আচ্ছা, আবার তোমাকে মনে করো পরীক্ষা এরকম বললো এসিড ও ক্ষারের তীব্রতা। তো এই প্রথমে আমরা এসিড তীব্রতাটা দেখবো। তো এসিড হচ্ছে দুই ধরনের, একটা হচ্ছে অক্সো এসিড, একটা হচ্ছে কি হাইড্রা এসিড। অক্সো এসিড কি? যেখানে কি থাকবে ভাই? অক্সিজেন থাকবে, ঠিক আছে। আর হাইড্রা এসিড কি? শুধু কি থাকবে? হাইড্রোজেন থাকবে। তো অক্সো এসিডের ক্ষেত্রে আমাদের সূত্রটা কি মনে রাখবো? কেন্দ্রীয় পরমাণুর জারণ সংখ্যা যার বেশি সে তত তীব্র অ্যাসিড, সে তত তীব্র অ্যাসিড। ওকে, তাহলে আসো আমরা প্রথমে এক নম্বরে দেখি এই তিনটার মধ্যে কোনটা বেশি তীব্র। প্রথমে আমরা কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করব। কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করতে হলে কি করতে হবে? এখানে কেন্দ্রীয় পরমাণু হচ্ছে কি? সালফার। তাহলে আসো যেভাবে জারণ সংখ্যা বের করব, হাইড্রোজেন হচ্ছে কত? আমরা জানি +1, হাইড্রোজেন হচ্ছে 2টা, আর সালফার হচ্ছে কি x, আর অক্সিজেন কি -2। অক্সিজেন কয়টা? 4টা। টোটাল কত হয়? 0 হয়। তাহলে কি হইলো? +2 + x - 8 = 0। তাহলে x এর মান কত এখানে? +6। তাহলে এখানে হচ্ছে কি সালফারের জারণ সংখ্যা কত? +6। ঠিক এভাবে করে এটা বের করো। শর্টকাট বের করতে চাইলে কি অক্সিজেন কত? -2, -4 × 8 +1 7, তাহলে এটা হচ্ছে কি +7। এটা বের করো -6 +1 -5, তাহলে মাঝখানে কি হবে? +5। তাহলে সবগুলো কেন্দ্রীয় পরমাণু জারণ সংখ্যা বের করে ফেললাম। এবার তাহলে বলতো সবচেয়ে বেশি তীব্র অ্যাসিড কে এই তিনটার মধ্যে? যেহেতু এটা জারণ সংখ্যা সবচেয়ে বেশি, তাহলে কি HCl O7 O4 সবচেয়ে বেশি তীব্র। তারপর হচ্ছে কি H2SO4, তারপর হচ্ছে কি HNO3। ওকে, এটা কি বুঝতে পারছো? 2 নাম্বার আসো, এই যে দুইটা মৌলতে আছে, দুইটা বের করো। সেম অক্সিজেন -2, 3 × 2 = 6, 1 চলে গেলে এটা +5, -8 3 চলে গেলে +5। দুইটা কি হয়েছে? সেম হয়ে গেছে না? এখন 2 নাম্বার রুলস মনে রাখবা, যদি জারণ সংখ্যা একই হয়, যার কেন্দ্রীয় আকার যত ছোট সে তত তীব্র। ওকে, যার কেন্দ্রীয় আকার কি? যত ছোট সে তত কি তীব্র। এখন বলতো এই নাইট্রোজেন আর ফসফরাস হচ্ছে কেন্দ্রীয় আকার, নাইট্রোজেন ফসফরাস মধ্যে কোনটা বেশি তীব্র? আমরা জানি নাইট্রোজেন নিচে কার অবস্থান? ফসফরাসের অবস্থান। তাহলে কে বেশি ছোট বলতো? নাইট্রোজেন ছোট, কারণ নিচে গেলে কি হয়? আকার বৃদ্ধি পায়। তাহলে যেহেতু নাইট্রোজেন ছোট, তাহলে সে কি হবে? তার তীব্রতা বেশি হবে। তো আমরা অক্সিজেনের ক্ষেত্রে দুটো রুলস ফলো করব। প্রথম রুলস কি? যার জারণ সংখ্যা যত বেশি সে তত তীব্র, আর যদি জারণ সংখ্যা একই হয়ে যায়, যার আকার ছোট সে তীব্র। এবার হচ্ছে হাইড্রাইসের ক্ষেত্রে। হাইড্রাইসের ক্ষেত্রে খুব সহজ, রুলসটা কি? রুলস হচ্ছে অ্যানায়নের আকার যত বড় সে তত তীব্র। কি বললাম? কার যত বড় সে কি তত তীব্র, ঠিক আছে। তাহলে বলতো এখন এই তিনটার মধ্যে সবচেয়ে অ্যানায়ন কে কে আছে? ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এই তিনটার মধ্যে কার আকার সবচেয়ে বড় বলতো? যত নিচে যাবে তত বড় আকার। আয়োডিন কি সবচেয়ে বড়? তাহলে আয়োডিন সবচেয়ে বড়, তার সে কি হবে? সবচেয়ে তীব্র অ্যাসিড হবে। তারপর কে? HBr, তারপর কে? HCl। শেষ। অ্যানায়নের আকার যত বড় সে তত তীব্র। কখন হবে? হাইড্রোক্সাইডের ক্ষেত্রে। কথাই বুঝতে পারছো? এবার আসো আমরা ক্ষার দেখি বেসের ক্ষেত্রে।
বেস। মনে করো আমরা কয়েকটা মৌল লিখি LiOH, NOH, এটা হচ্ছে KOH। ঠিক আছে, এই হচ্ছে যে বিষয়। তাহলে এর তীব্রতা কম হলে কি হবে? রুলসটা কি? ক্যাটায়নের ক্ষেত্রে, সরি বেস ক্ষারের ক্ষেত্রে, হ্যাঁ, ক্যাটায়নের আকার, ঠিক আছে, ক্যাটায়নের আকার সে তত বেশি তীব্র ক্ষার। কি বললাম? দেখো বেসের ক্ষেত্রে কি হবে? ক্যাটায়নের আকার যত বড়, হাইড্রোজেনের ক্ষেত্রে কি ছিল? অ্যানায়ন আকার, ক্যাটায়ন আকার। তাহলে এখন বলতো ক্যাটায়নের ক্ষেত্রে কি হবে? এই যে তিনটা আছে এদেরকে কে? লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম। লি না কে, তাহলে কি নিচে দিয়ে গেলে কি হয়? আকার বড় হয়। তাহলে সবচেয়ে তীব্র ক্ষার কে? KOH বড়, তারপর কে? NaOH, তারপর কে? LiOH। বলো বিষয়টা কি বুঝতে পারছো? তাহলে বেসের ক্ষেত্রে কি ক্যাটায়ন আকার যত বড় হবে সে বেশি তীব্র হবে। ওকে, আর এই সেটটা আমরা বুঝলাম। এই হচ্ছে যে আমাদের আজকের পড়াশোনা। ওকে, তো ভালো থাকিও। আশা করি এর পরবর্তীতে কোনো ক্লাস নিয়ে দেখা হবে। আসসালামু আলাইকুম।